শেখার নতুন ঠিকানা। আসসালামু আলাইকুম। পড়াশোনায় আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা আলোচনা করব ব্যাকরণের আলোচ্য বিষয়। ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। আচ্ছা, এই অংশটা আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। কিভাবে আমরা দেখেছিলাম ধ্বনি কিভাবে তৈরি হয়, ধ্বনি থেকে কিভাবে শব্দ তৈরি হয়, অর্থপূর্ণ শব্দের অবশ্যই অর্থ থাকতে হবে, অনেকগুলো শব্দ নিয়ে কিভাবে বাক্য তৈরি হয়, এবং বাক্য থেকে আমরা পরবর্তীতে পাই ভাষা। এই বিষয়টি আমরা দেখেছিলাম। এই কথাটি এখানে বলা আছে, ভাষা হলো বাক্যের সমষ্টি। এই যে ভাষা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভাষা তৈরি হতে হলে কি প্রয়োজন? তার আগে আছে বাক্য। ওকে, ভাষা, তার আগে আছে বাক্য, অর্থাৎ বাক্যের সমষ্টি প্রয়োজন। আবার বাক্য হতে হলে কি দরকার? তার আগে কি আছে? শব্দ। শব্দ এর সমষ্টি প্রয়োজন। শব্দ তৈরি হতে হলে কি দরকার? তার আগে আছে ধ্বনি। ধ্বনি প্রয়োজন। সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, এই যে ভাষা বলি কিংবা বাক্য বলি, শব্দ বলি, এগুলোর মৌলিক উপাদান কি? কোন জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন? সেটি হচ্ছে ধ্বনি। এজন্যই বলা হয় যে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। আর যদি উপকরণ বলা হয়, তাহলে আমরা মনে রাখবো যার উপকরণ বলবে তার আগের এটা আমরা চিন্তা করব। যেমন শব্দের উপকরণ ধ্বনি, বাক্যের উপকরণ শব্দ, ভাষার উপকরণ বাক্য। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা চারটা জিনিস পেয়েছি, ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা, এবং অর্থটা অবশ্যই সঙ্গতিপূর্ণ। কারণ শব্দের যদি অর্থ না থাকে তাহলে তো সেটা শব্দ হবে না। আবার যদি বাক্য, আমরা এমন একটা বাক্য বললাম যে বাক্যটা অর্থপূর্ণ না, তাহলেও তো আবার ভাষা হবে না। ঠিক আছে? তাহলে অর্থটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেদিক থেকে চিন্তা করলে পৃথিবীতে যতগুলো ভাষা আছে, আমরা দেখেছিলাম ৭,১৩৯টি ভাষা। তো প্রত্যেকটা ভাষার কিন্তু মৌলিক উপাদান বলি আমরা, বা আলোচনার বিষয় বলি চারটা। একটা ধ্বনি, ২ নম্বর শব্দ, ৩ বাক্য, এরপর অর্থ। চারটা বিষয় আমরা আলোচনা করি প্রত্যেকটা ভাষায়। তার মানে আলোচনার বিষয় বা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটা: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আচ্ছা, এগুলো ইংলিশ টার্মটা একটু আমাদের মনে রাখতে হবে। ধ্বনিতত্ত্ব এর টার্ম হচ্ছে ফোনোলজি। ফোনোলজি। রূপতত্ত্ব, রূপতত্ত্বের আরো একটা নাম আছে, রূপতত্ত্বকে বলা হয় শব্দতত্ত্ব। রূপতত্ত্বকে শব্দতত্ত্ব বলা হয়। এর টার্ম হচ্ছে মরফোলজি। মরফোলজি। বাক্যতত্ত্ব এর ইংলিশ হচ্ছে সিনট্যাক্স, খুব গুরুত্বপূর্ণ এটা। আর অর্থতত্ত্ব হচ্ছে সিম্যান্টিক্স। ওকে, এখন আমরা ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা করা হয় সেটা জানার চেষ্টা করি। এখানে অনেক আলোচনা আছে, তো পুরো বিষয়টা একটা লাইন দিয়ে আমরা মনে রাখবো। সে লাইনটি একটু দেখার চেষ্টা করি। আমরা মনে রাখবো ধোনি, ধরে নিলাম ইন্ডিয়ান ক্রিকেটার ধোনি, তার দল নিয়ে, ধোনি তার দল নিয়ে বর্ণের মালা গলায় দিয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে নসত্বের সাথে সন্ধি করলো, মানে হাত মেলালো, মিলন করলো। এই লাইনটি মনে রাখলে কিন্তু আমরা ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা করা হয় তার প্রত্যেকটি বিষয় মনে রাখতে পারবো। যেমন এখানে বলা আছে ধ্বনি, প্রথম ধ্বনি তার দলবল নিয়ে, মানে ধ্বনি সম্পর্কিত যত কিছু আছে, ধ্বনি হতে পারে, ধ্বনি পরিবর্তন হতে পারে, তার দল নিয়ে মানে ধ্বনি দল। এই যে এখানে আছে ধ্বনি দল। বর্ণের মালা, ধ্বনির লিখিত রূপ কিন্তু হচ্ছে বর্ণ। তো বর্ণের মালা, এখানে বর্ণ আছে
আর বর্ণের মালা মানে বর্ণমালা আছে, এই যে এখানে বর্ণমালা আছে, ঠিক আছে। তো বর্ণমালা গলায় দিয়ে, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম গলা সম্পর্কে, যেখানে আমাদের ভোকাল ট্র্যাক থাকে, হ্যাঁ, স্বরযন্ত্র। তো এগুলো আসলে কি, এগুলো হচ্ছে মূলত বাকযন্ত্র। এখানে বলা আছে গলায় দিয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে, তো বাদ্যযন্ত্রটাকে আমরা মনে রাখবো বাকযন্ত্র। ওকে, তাহলে এখানে আমরা বাকযন্ত্র পাচ্ছি। ওকে, বাকযন্ত্র পাচ্ছি। তারপর বাকযন্ত্রের বাজাতে বাজাতে, বাজানো মানে কি, যেমন কোনো কিছু যখন বাজাই সেটা আমরা কি শুনতে পারি কানে, হ্যাঁ, তো বাজাতে এটাকে আমরা মনে রাখবো উচ্চারণ। উচ্চারণ, এই যে উচ্চারণ প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এসে গেছে ধ্বনি তার। ওকে, নসত্বের সাথে মানে কি, ন মানে হচ্ছে নত্ববিধান, স মানে সত্যবিধান। সন্ধি মানে মিলন, মানে হাত মেলানো, সন্ধি। তার মানে সন্ধিও কিন্তু আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। তাহলে আমরা কি কি পেলাম ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি পেলাম, ধ্বনি দল পেলাম, ধ্বনি সম্পর্কিত যাবতীয় পেলাম, বর্ণের মালা, বর্ণ পেলাম, মালা পেলাম, গলায় দিয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে, বাদ্যযন্ত্র মানে আমরা পেলাম বাকযন্ত্র, বাজাতে মানে আমরা পেলাম উচ্চারণ, নসত্বের সাথে, ন মানে নত্যবিধান, স মানে সত্যবিধান, সন্ধি করলো, সন্ধি মানে তো সন্ধি আমরা জানি মিলন ঘটানো। তো এই জিনিসগুলো ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, এরপর আমরা দেখি রূপতত্ত্ব। রূপতত্ত্বের আর একটা নাম আছে, এটাকে বলা হয় শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব ইংলিশ হচ্ছে কি মরফোলজি। এটা মনে রাখতে পারেন আপনারা। রূপতত্ত্ব যেহেতু এখানে মরফোলজি আছে, ইংলিশ টার্মটা শুরুতে মর আছে, এম আর মর, আপনি বলতে পারেন যে তার রূপ দেখে মর, হ্যাঁ, তুই মরে যা, মরফোলজি। যদি এমসিকিউ আসে এগুলো মনে রাখার আর কি টেকনিক। আচ্ছা, আমরা রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের বিষয়টা একদম শেষে করব। হ্যাঁ, করব বলতে আমরা বাকি তিনটা করলে কিন্তু রূপতত্ত্ব করার প্রয়োজন নেই, হ্যাঁ, একটু পরে আমরা জানতে পারবো সেটা। এখন আমরা দেখি বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্বের ইংলিশ হচ্ছে কি সিনট্যাক্স। বাক্যতত্ত্বের ইংলিশ হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, তো বাক্যতত্ত্বে কি কি আলোচনা করা হয় এটাও আমরা একটা লাইন মনে রাখবো। একটা লাইন দিয়েই কিন্তু আমরা পুরো জিনিসটা মনে রাখতে পারবো। দেখি একটু আমরা লাইনটা। জবার বাবা ও কাকার একটাই উক্তি, এই লাইনটি দিয়ে কিন্তু আমরা বাক্যতত্ত্বের মানে যাবতীয় আলোচ্য বিষয় মনে রাখতে পারি। কিভাবে? জবার বাবার, জতে হচ্ছে জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, বাতে হচ্ছে বাক্য, মানে বাক্য দিয়ে যা কিছু আছে সেটা হতে পারে বাক্য, হতে পারে বাক্যের যোগ্যতা, হ্যাঁ, তারপর এই যে এখানে আছে বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, মানে বাক্য সম্পর্কিত যাই থাক না কেন, ঠিক আছে। আচ্ছা, জবার গেল, বাবার, এই বাতে হচ্ছে বাচ্য, কাকার, কাতে হচ্ছে কারক, একটাই, একতে হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, বা এটাকে আমরা বাক্য সংকোচনও বলে থাকি, বাক্য সংকোচন। উক্তি, উক্তি মানে তো উক্তি, এটা আমরা জানি, ন্যারেশন। আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যতত্ত্বে কি কি আলোচনা করা হয়, যে বাক্যের ধরন, বাক্য রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, জ্যোতিচিহ্ন, এগুলো কিন্তু সব বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তো আমরা একটা লাইন দিয়ে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে সিনট্যাক্স বলতে আসলে কি বোঝায় বা বাক্যতত্ত্ব বলতে আসলে কি বোঝায়। এর মেইন জিনিসটা হচ্ছে কোনো বাক্য বা কোনো ভাষার বাক্য কিভাবে গঠিত হয়, যেমন মানে বাক্যের নির্মাণ এবং গঠন। যেমন আমাদের বাংলায় আমরা কি বলি, আমি ভাত খাই, এই বাক্যটা গঠিত হওয়ার জন্য কি কি আছে? শুরুতেই আছে কর্তা, আমি মানে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, তারপর কর্ম, খাই হচ্ছে ক্রিয়া। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় বাক্য তৈরির গঠনটা কি, আগে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। কিন্তু ইংরেজিতে কিন্তু ভিন্ন, আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো
আবার হচ্ছে বাক্য গঠিত হওয়ার সময়, বাক্য গঠন করার সময় কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে, নাউন কোথায় বসবে, সাবজেক্ট হিসেবে বসবে নাকি অবজেক্ট হিসেবে বসবে, তারপর প্রিপজিশন কোথায় বসবে, নাউনের আগে বসবে না প্রোনাউনের আগে বসবে, এই জিনিসগুলো কিন্তু বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে। ওকে, তো আমরা বাক্যতত্ত্ব জানলাম, আমরা ধ্বনিতত্ত্ব জানলাম। এরপর আমরা আসি অর্থতত্ত্ব। এটাকে ইংরেজিতে বলা হয় সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স। আচ্ছা, অর্থতত্ত্বে কি আলোচনা করা হয়? খুব সহজ। প্রথমত আমরা মনে রাখবো এখানে থয় রেফ থাকবে, থ রেফ, এই জিনিসটা থাকলে সেটা আমরা মনে রাখবো, সেটা অর্থতত্ত্ব। যেমন থাকতে পারে বিপরীতার্থক, বিপরীতার্থক, সমার্থক, থয় রেফ আছে। থয় রেফ থাকলে আমরা বুঝবো সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও আমরা আরো একভাবে মনে রাখবো, সেটা হচ্ছে একটা লাইন আমরা মনে রাখবো। লাইনটা কি? লাইনটা দেখার চেষ্টা করি। শব্দের বিপরীতে প্রতিশব্দ আসলে, প্রতিশব্দ আসলে বাঘ ও ব্যঞ্জনা জোড়া হয়ে যায়। এটা একটু আমরা মনে রাখবো, শব্দের বিপরীতে প্রতিশব্দ আসলে বাঘ ও ব্যঞ্জনা জোড়া হয়ে যায়। তাহলে কিভাবে আমরা মনে রাখবো? শব্দের বিপরীতে মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। প্রতিশব্দ আসলে মানে হচ্ছে প্রতিশব্দ কি হয়? বাঘ ও ব্যঞ্জনা। বাঘটাকে আমরা মনে রাখবো বাগধারা, এখানে বাঘটাকে আমরা মনে রাখবো বাগধারা। তো বাগধারা ও ব্যঞ্জনা অর্থাৎ শব্দ বা বাক্যের বা বর্গের যে কোনো ব্যঞ্জনা কি হয়ে যায়? জোড়া হয়ে যায়, মানে হচ্ছে শব্দ জোর। তাহলে এই যে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দ জোর, বাগধারা, শব্দ বর্গ বা বাক্যের ব্যঞ্জনা সবগুলোই কিন্তু অর্থতত্ত্বে। এই লাইনটি মনে রাখলে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো। আচ্ছা, এখন একটু দেখার চেষ্টা করি ব্যঞ্জনা মানে কি। ব্যঞ্জনা মানে হচ্ছে শব্দের কিংবা বাক্যের কিংবা বর্গের গভীর অর্থ। গভীর অর্থ। এখানে এই জিনিসটা বোঝার জন্য আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ডেনোটেশন, আর একটা হচ্ছে কনোটেশন। ঠিক আছে, তো ডেনোটেশন মানে কি? ডেনোটেশন মানে হচ্ছে বাচ্চার্থ, আর কনোটেশন মানে লক্ষ্যার্থ। ঠিক আছে, তো কোনটা কি বোঝায় আসলে? বাচ্চার্থ মানে হচ্ছে যেটা ডিকশনারি মিনিং, মানে একটা শব্দের যে মিনিংটা ডিকশনারিতে দেয়া থাকে, হ্যাঁ এটাকে বলা হয়, এটা হচ্ছে ডিকশনারি মিনিং, ডিকশনারি অর্থ, মানে যে শব্দটা ডিকশনারিতে দেয়া থাকে। আর কনোটেশন বা লক্ষ্যার্থ মানে হচ্ছে যে একটা শব্দের ডিকশনারিতে একটা মিনিং দেয়া থাকে, এই মিনিং এর বাইরে গিয়ে যদি অন্য কোনো মিনিং বোঝায়, অর্থাৎ ভিন্ন অর্থ, ভিন্ন অর্থ। একটা উদাহরণ দিই, তাহলে খুব সহজে আমরা লক্ষ্যার্থ, বাচ্চার্থ বা এই যে কনোটেশন, ডেনোটেশন আমরা বুঝতে পারবো। এটা কিন্তু আমরা পাচ্ছি এই যে ব্যঞ্জনা থেকে। আসলে ব্যঞ্জনা মানে গভীর মিনিং, তো গভীর মিনিং জিনিসটাতে আসলে কোন কোন জিনিস থাকে সেটা বোঝার জন্য আমরা এই জিনিসটা এখানে নিয়ে আসলাম। একটা উদাহরণ দিই, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। আচ্ছা, কমন একটা উদাহরণ, গরু। আচ্ছা, গরু শব্দের অর্থ কি? গরু একটা গবাদি পশু, ঠিক আছে, তো ঘাসের উপর ঘাস খেয়ে বেঁচে থাকে। তো এই যে গরু শব্দের কমন যে জিনিসগুলো আমরা জানি, এটা হচ্ছে তার ডেনোটেশন বা বাচ্চার্থ, মানে কমন মিনিং। আর কনোটেশন বা লক্ষ্যার্থ কি হবে? লক্ষ্যার্থ হবে গরু অনেক সময় অনেক অর্থ দিতে পারে, মানে ভিন্ন অর্থ দিতে পারে। কেমন? আপনি ধরেন রেস্টুরেন্টে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়ে আপনি হচ্ছে বলছেন, এই মামা, ওয়েটারকে বলছেন, মামা এদিকে আসেন। মামা বলছে, কি খাবেন মামা? বলছে, আপনি গরু নিয়ে আসেন। তো গরু নিয়ে আসেন মানে কি? এখানে কি আপনাকে পুরো আস্ত একটা গরু দিবে? আস্ত গরু কিন্তু দিবে না। এখানে গরু মানে কি বোঝাচ্ছে? গরু মানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসেন।
তো এই যে গরু শব্দের যে ডিকশনারি মিনিং, গবাদি পশু, ঘাস খেয়ে বেঁচে থাকে, তো এর বাইরে গিয়ে কিন্তু আপনি গরুর মাংসকে এখানে মিন করতেছেন। শব্দ কিন্তু আপনি একটাই ব্যবহার করছেন, গরু, তো এখানে কিন্তু গরু দ্বারা কি বোঝাচ্ছে, গরুর মাংস বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই যে পরিস্থিতি অনুযায়ী একটা মানে শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে, এটাকে কিন্তু বলা হয় লক্ষ্যার্থ বা কনোটেশন মিনিং। আচ্ছা, তারপর যেমন মাথা শব্দটা, মাথা শব্দ অনেক ভাবে ব্যবহার হতে পারে। মাথা শব্দ, মাথা মানে হেড, নর্মালি আমরা কি জানি, টপ পার্ট অফ দ্য বডি, মানে আমাদের শরীরের একদম সর্বোচ্চ অংশ। কিন্তু মাথা শব্দ অনেকভাবে অনেক মিনিং হতে পারে। আমার মাথা ব্যথা করছে, এখানে মাথা এক ধরনের মিনিং। সেই গ্রামের মাথা, এখানে মাথা আরেক ধরনের মিনিং। তুমি এই বিষয়ে মাথা গলিও না, হ্যাঁ, মাথা দিও না, মাথা ঘাটিও না, এরকম অনেক মিনিং কিন্তু হতে পারে। আচ্ছা, তাহলে আমরা অর্থতত্ত্বে কি কি আলোচনা করা হয় সেটা জানলাম একটা বাক্য দিয়ে সহজে। বাক্যতত্ত্বে কি কি আলোচনা করা হয় সেটাও আমরা একটা বাক্য দিয়ে জানলাম। ধ্বনিতত্ত্বেও আমরা জানলাম। বাকি রইল রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। এই যে তিনটা বিষয় আমরা জানলাম, এই তিনটা বিষয়ের বাইরে যা যা কিছু আসবে সবগুলো আমরা বসিয়ে দেবো রূপতত্ত্বে। যেমন সমাস, পদ, হ্যাঁ, এই টাইপের বিভক্তি, এই টাইপের যত কিছু আছে, সব কিছু, বিভিন্ন পদ, সর্বনাম, বিশেষ্য, ক্রিয়া, এগুলো সবগুলোই কিন্তু আসবে রূপতত্ত্বে। শব্দ, শব্দের গঠন, মানে এই তিনটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে সব আসবে হচ্ছে রূপতত্ত্বে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ব্যাকরণের আলোচ্য বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।